সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল নিবেদিত নির্বাচনী চাতে। আমরা এখন আছি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ একদম নদীর পাড়ে ঘাটে একটা চার দোকানে বসে আমরা কথা বলছি মুন্সিগঞ্জের মানুষের সাথে। আমাদের নির্বাচনী চায়ের আজকের মূল বিষয় দুর্নীতি, যে আগুনে পুড়ছে পুরো দেশ। দুর্নীতি নিয়ে আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন। নির্বাচনের আগে আমরা অনেক নীতির দেখা পাই, আর নির্বাচনের পরে বেশিরভাগই যা দেখি তা সব দুর্নীতি। এটা কেন হয়? মানুষের সামনের চরিত্র একরকম, পিছনের চরিত্র আরেক রকম। আচ্ছা, ঠিক আছে, এখন নির্বাচনের সময় অনেকেই অনেক প্রস্তুতি দিয়ে থাকে যে আমরা এটা করব ওটা করব। আসলে আমরা যখন নির্বাচন হয়ে যায় তখন আমরা এটা আর দেখতে পাই না, বা তাদের দেখাও পায় না। কেন হয় এটা? কেন এটা কেন হয়? এটা ব্যক্তিগত সেই নেতাদেরই এটা কালচার। এটা আমরা বিগত দিন যাবত দেখে আসতেছি। আর এখন যে কে বা কারা আসবে সেটা এখনো ঠিকভাবে বলা তাহলে যাচ্ছে কি আমরা সাধারণ জনগণ এটাকে মেনেই নিয়েছি যে দুর্নীতি হবে? সব জায়গায় দুর্নীতি। আপনার বাজারে চাঁদাবাজি হয়, গাড়ি থেকে চাঁদাবাজি হয়, দুর্নীতি জায়গায় দুর্নীতি আছে, কিন্তু মানুষ চেঞ্জেস। এইটা কেন হয় বলেন তো? এই যে আমরা নিজেদের দুর্নীতি বা নিজেদের পছন্দের মানুষের দুর্নীতি দেখতে পাই না। আসল কথা, দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের সবার আগে সচেতন হতে হবে। আমাদের এটা সবার যে দুর্নীতি করতে তার বিরুদ্ধে কথা বলতে হবে, জনগণের সবার কথা বলতে হবে। যা বলে যায় মানুষের জনগণের সামনে বলে যেতেছি এরে দুমু পরবর্তী এগুলি সব ভুলে যায়। আমার ব্যক্তিগত মত থেকে যে আমিও দুর্নীতির সাথে হ্যাঁ বলবো না, না সূচক শব্দ ব্যবহার করব। যে আমি দুর্নীতি করব না, অপরকে করার সুযোগ দেব না। এবং কোনো নেতা যদি এরকম বারবার প্রকাশ্যে দুর্নীতি করে, তাকে সমাজের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তার মানে আসলে দুর্নীতি আগে বন্ধ করতে হবে, আমার নিজে বন্ধ করতে হবে। জি, আমার ব্যক্তিগত তখন আমি পারবো অন্যের দুর্নীতি বন্ধ। হ্যাঁ। দলের যখন নেতাকর্মী কোনো দুর্নীতি করে তখন দল আর দায় নেয় না, কিন্তু ভালো কাজ করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেন? এটা হলো তাদের সুবিধার জন্য, তারা তখন ওই সত্য কথাটা বলতে চায় না। সে জানে যে আমার দলের লোকটা এই কাজটা করছে, কিন্তু তার ভবিষ্যৎ যাতে নষ্ট হয়ে না যায়, জন্য সেই সত্য কথাটা জনসম্মুখে বলে না। এখন যে দেখেন রাজনীতি আর দুর্নীতি এইটা একেবারে একসাথে হয়ে গেছে, তাই না? মানে রাজনীতি হলে দুর্নীতি হবে, আমরা মানে ধরেই গেছি। ওতপ্রোতভাবে দুর্নীতি ছাড়া রাজনীতি আমরা কল্পনাও করতে পারিনি। এই অবস্থায় কেন? এবং উপায়টা কি এখান থেকে উদ্ধার পাওয়ার? তারপরে আমাদের শরিক মানুষ চিহ্নিত করতে হবে। ঠিক আছে, আমরা যে দুর্নীতি করে না, আমরা তাদের ভোটার যেতে তেমন কাউকে চুজ করে ভোট দিতে হবে। আমি 18 সালে ভোটার হয়েছি, ঠিক আছে, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, এখনো দিতে পারেন? দিতে পারি নাই। আমার এইবার দিবেন? হ্যাঁ, আমার সুস্থ প্রার্থী আমি যারে আমার মন মতো। আপনি তো একজন নতুন ভোটার, আপনি কেমন প্রার্থীকে ভোট দেবেন আর কেমন প্রার্থী হলে ভোট দিবেনই না সেটা বলেন। যে সমাজের জন্য কাজ করব, ঠিক আছে, যে জনগণের দেশের মানুষের কথা চিন্তা করব, দেশের সম্পদের কথা চিন্তা করব, দেশের জানমালের রক্ষা করব, ঠিক আছে, এমন প্রার্থীকেই আমি দেখে শুনে ভোট দিতে চাচ্ছি। একটা নেতার কাছে জনগণ আসলে কি চায় বলেন তো? খুব বেসিক কি চায়? নেতার কাছে আসলে আমাদের যেটা চায়, যেগুলো যে রাস্তাঘাট, অফিস আদালত, কলকারখানা এবং স্কুল কলেজ সুবিধা। আপনার পছন্দের প্রার্থী না থাকলে আপনি কি করতে চান? পছন্দের প্রার্থী না থাকলে তো ওনার বাড়ি থেকে রিটার্ন আসা করবো। আমরা তো চাই এবার নির্বাচনে যে সত্যিকার নেতা আসুক, যে নেতা এই দুর্নীতির রাজত্ব শেষ করবে। তো সেই নেতাকে আপনার জনগণ হিসেবে কি পরামর্শ দেওয়ার থাকবে? যাতে করে সে মানুষের সাথে প্রতারণা না করে, বিশ্বাসঘাতকতা না করে, এই জন্য তাকে সেভাবে সামনে অগ্রসর হতে হবে। নেতা যে নেতার মতো হয়, নেতা যে ভালো হয়, সাহসী সৎ ব্যক্তি হতে হইব। স্টেটমেন্ট যেটা দিব, মিটিং মিছিল রেখা স্টেটমেন্টটা যে ক্লিয়ারভাবে যে করি, যেটা কথা দিব সেটা প্রতারণা না করে। জনগণের ভালো করতে হলে তার অবশ্যই আগে ভালো হইতে হবে, ঠিক আছে। তা নাহলে জনগণকে কখনই ভালোর পথে আনতে পারে না। তাই তার হইতে হইব আপনার দুর্নীতিমুক্ত, ঠিক আছে, জনগণের যে কথা বুঝবো, জনগণ সুখ দুঃখ দেখবো, ঠিক আছে, ওরকম একজন নেতা হতে হবে। নির্বাচনের পরে আমরা কেমন বাংলাদেশ চাই? নির্বাচনের পরে আমরা এমন বাংলাদেশ চাই যাতে করে মানুষ ঘর থেকে বের হয়ে আবার ঘরে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত একটা নিরাপত্তা পায়। সবার আগে নিরাপত্তা। প্রশাসনিকভাবে মানুষ তো এটাই আশা করে যে বাংলাদেশ যে এখন যে অবস্থায় আছে, এখনও মানুষ অফিস আদালতে গেলে, হাট বাজারে গেলে বাসায় ঠিকমতো ফিরে আসতে পারে না, সেখানেও মানুষ আহত নিহত হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল নিবেদিত নির্বাচনী চা থেকে নিয়ে নিচ্ছে একটি বিরতি। এরপরে আবার কথা হবে মুন্সিগঞ্জের আরো অনেক মানুষের সাথে। সাথে থাকুন।
প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চাতে। আমরা এখন আছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে। এখানে আমরা কথা বলবো এখানকার ছাত্রছাত্রী, আমাদের নতুন প্রজন্মের সাথে। হ্যালো, ভালো আছেন? কেমন আছে? আজকে আমাদের নির্বাচনী চায়ের মেন টপিকটা হচ্ছে দুর্নীতি নিয়ে। আমরা আড্ডা দিব দুর্নীতি বিষয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের আগে আমরা অনেক রকম নীতি কথা শুনি, যার বেশিরভাগই নির্বাচনের পরে দুর্নীতি হয়ে যায়, কেন? আসলে যে দেশে যে সরকারের জবাবদিহিতা না থাকে সে জায়গায় নীতিকথা দুর্নীতিতে পরিণত হয়, এটা আমরা বিগত সময় দেখে আসি। যখন নির্বাচন হয় তখন মানে একটা প্রার্থী 5 কোটি টাকা 10 কোটি টাকা এরকম প্রচারণা অনেক টাকা খরচ করে। ভাইয়া বললো যে কোটি কোটি টাকা খরচ করতেছে, কেন করতেছে? টাকা ইনকামের জন্য করতেছে। উনি তো দেশ সংস্কারের জন্য করছে না। হ্যাঁ, দেশ সংস্কারের জন্য করলে উনি এই কাজটা করতো না, যেটা খুবই দুঃখ একটা ব্যাপার। এই আর কি। আর কি কিছু বলতে চান? এই দলে মানে এই দেশে যারাই রাজনীতি করে শুধু নিজেদের চিন্তাই করে, কখনো জনগণের চিন্তা কেউই করে নাই। নির্বাচনের আগে এই করব সেই করব সব করব, নির্বাচনের পরে কিসের জনগণ কিসের কি, আমার পকেট আমার দেশ, এটাই। তো এখন যদি তারা যদি নিজেদের মন মানসিকতা চেঞ্জ না করে তাহলে অসম্ভব এই দেশ চেঞ্জ হওয়া, আর কিছুই না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছিলেন? অনেক কথা চলে আসছে, আমি একটু যুক্ত করবো। সেটা হচ্ছে আপনি দেখেন আমাদের দেশে যে এত দুর্নীতি কেন হয় আর কারা করছে এই দুর্নীতিগুলো? সাধারণ জনগণ করছে না, কারা করছে? যারা শিক্ষিত তারাই। তাহলে আমি বলতে পারি যে যারা শিক্ষিত তারা নৈতিক শিক্ষা অর্জন করতে পারেনি। এটাও ধর্মীয় শিক্ষার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যখন ধর্মীয় শিক্ষা ভালোভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন তখন আপনার এই সব বিষয় আপনার মাথায় ভালোভাবে ঢুকে যাবে। এখনকার রাজনীতি হয়ে গেছে কি, নেতারাও চায় না যে কর্মীরা শিক্ষিত হোক, কারণ কি তাইলে অশিক্ষিত নেতার পিছনে কর্মীরা যাবে না। আরেকটা হচ্ছে শিক্ষার মধ্যেই যে ভাই যেই কথাটা বললো আমি তার সাথে একই সুরে বলতে চাইতেছি যে আমাদের কারিকুলামের পাশাপাশি একটা আলাদা সাবজেক্টই থাকা উচিত নৈতিকতা নিয়ে, যে নীতিটা কি ছোটবেলা থেকে যদি এটা আমাদের ভিতরে ডেভেলপড হয় তাইলে হচ্ছে আমরা নীতিবান হব একটা সময় পরে গিয়ে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ভিতরে আসলে দেশপ্রেম নেই। নতুন প্রজন্মের ভিতরে দেশপ্রেম না থাকলে আপনি আসলে দুর্নীতি নষ্ট করতে পারবেন না, দুর্নীতি থেকে বের হতে পারবেন না। নিজের দলের বা নিজের দুর্নীতিটা দুর্নীতি না, কিন্তু অন্য একটা দুর্নীতিটা কেন হয়? এরকম যারা নেতা আছে এটা একটা কারণ দেখতে পাই যে সে তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, এই জন্য তার আশেপাশের লোকজনদের দুর্নীতিকে সে দেখে না, কারণ তারা কি তাকে অন্ধভক্তভাবে অনুসরণ করবে, এটা কি সে চায়। একটা চেইন অফ কমান্ড আছে, আপনি যখন একটা চেইন অফ কমান্ড ভঙ্গ করে মাঝখানে কিছু লোকরে বাদ দিয়ে আপনি আরেকটা প্রজন্মকে আইনা ক্ষমতা দিবেন, তারা কিন্তু দেশের উন্নতির থেকে অবনতি বেশি করবে, যেটা আমরা দেখতেছি। এবং আমরা কি করছি, জেনারেশন জেড যারা আছে একদম লাস্ট পর্যায়ে যারা আছে ইন্টার অনার্স, আমরা যারা রানিং পড়াশোনা করতেছি, আমাদের কাজ ছিল আমরা একটা দেশে গণঅভ্যুত্থান দরকার ছিল, বিপ্লব দরকার ছিল, আমরা করছি, আমরা শেষ করছি, আমরা প্রতিষ্ঠানে চলে যাব। তাই আমরা একদম আমরা ছাত্র রাজনীতি করতেছি। আমাদের নেপালের বিষয়টা আমরা দেখছি, আমাদের ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাস ভিত্তিক থাকবে। ছাত্র রাজনীতির কাজ কি? শিক্ষা বিপ্লব ঘটানো, আমাদের কাজ থাকবে তাই। আমরা যদি এখন ছাত্র রাজনীতির ধাপটা পার না করে আমরা ডিরেক্টলি সংসদে চলে যেতে চাই, তাহলে কিন্তু আমরা সংসদে গিয়ে কিছু করতে পারবো না। দেখা যায় কি বাংলাদেশে হচ্ছে আমরা সবাই এক বাক্যে এটা স্বীকার করবো যে আমরা হচ্ছে বায়াসড খুব। যখন আমরা ক্ষমতায় যাই তখন আমরা সব নিজেদের লোক যে আমরা পক্ষপাত দুষ্ট আচরণ আমরা সবাই করি। এটা এখন থেকে আপনি বললেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকেই আমরা ওইটা দেখতে একই চরিত্র। সো এটার পরিবর্তনটা আসলে কোথায়? তার মানে গোড়ায় গলদ আছে, তো ওটার পরিবর্তনের জায়গাটা কোথায়? যেন আমরা যেই সর্বোচ্চ জায়গা, যেই বিচারিক আদালত, আমাদের যেই হচ্ছে নির্বাহী যেই আদেশে আমরা এগুলো পরিবর্তন করার জায়গাটা যেটা হয় ওইটা আমরা করতে যদি না দিই, যদি সরকার এই জায়গায় স্ট্যান্ড থাকে, অথবা বাংলাদেশের সংবিধান যদি ওই রকম হয় যে দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে বিচারপতি, এগুলো হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আসবে, কোনো নির্বাহী আদেশে আসবে না। একটা সরকার পরিবর্তনের পরে যদি ওই জায়গাটায় নিজস্ব লোক আমি বসাই দিই, সেক্ষেত্রে ওই লোকটা অবশ্যই বায়াসড হবে, কারণ সে আমি তাকে বসাইছি, সে আমার বিপক্ষে কখনো কথা বলবে না। আচ্ছা, নির্বাচনের পরে আমাদের কি এই জবাবদিহিতার একটা সুযোগ দেওয়া উচিত কিনা? সবার আগে আমি বলতে চাই যে আমরা নির্বাচন করতেই জানি না, আমরা কাকে ভোট দেবো আমরা এটা আজ পর্যন্ত বুঝতে পারি না। যাকে ইচ্ছা তাকে দিয়ে দিই না, এটা করা যাবে না। আপনাকে বুঝতে হবে আগে আপনি কাকে ভোট দেবেন, কে আপনার জন্য ভালোটা করতে পারবে। আমার দেশ আমার রক্ত, আমাকে আগে সাহস জোগাতে হবে যে আমার দেশের জন্য আমি কি করতে পারি। আমাদের যে ভাইয়া বলেন জেনজিনদের দেশপ্রেম কম, আসলে এটা কম, এটা আগে বাড়াতে হবে। তারা যদি জনগণের কাছে ঠিকমতো জবাবদিহিতা করে, আমাদের প্রতি মাসে মুক্ত মঞ্চে একটা জবাবদিহিতার ব্যবস্থা করতে পারি প্রত্যেক জনপ্রতিনিধির কাছ থেকে,
যে আপনি মানে এটা আমাদের mandatory? হ্যাঁ ম্যান্ডেটরি, আপনি আমাদের জনগণের কাছে আপনি আপনার এই গত 1 মাসে কি কাজ করেছেন ওই কাজের জবাবদিহিতা করবেন। মানে ওই পার্টিকুলার এলাকার মুক্ত মঞ্চে দাঁড়িয়ে এই পার্টিকুলার এলাকার মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমাদের কাছে জবাবদিহিতা করতে হবে। বাহ বাহ, এটা ভালো এটা আইনে অন্তর্ভুক্ত করা লাগবে। খুব সুন্দর। সেক্ষেত্রে ভালো পয়েন্ট। সেক্ষেত্রে আমার মতো দুর্নীতি একটু হলেও কমতে পারে, কারণ তার যেহেতু জবাবদিহিতা ভয় থাকবে, সেক্ষেত্রে সে কাজ করার ক্ষেত্রে 10 বার চিন্তা করে কাজ করবে। আমার কথা হচ্ছে যে নিরপেক্ষ যে সেক্টরগুলো আছে তাই নিরপেক্ষ হতে হবে। আমি যদি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে আমি এখানে জব নেই, তাহলে আমি তো অবশ্যই টাকাটা ওঠার জন্য হব, বা আমার দলে যদি আমাকে দেয় আমি তো অবশ্যই দলের জন্য কাজ করব। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যেই সেক্টরগুলো থাকবে সরকারি গভর্নমেন্টের, সেই সেক্টরটি হতে হবে নিরপেক্ষ। রাজনীতিতে আমরা নারীদের খুব কম দেখি, হ্যাঁ, তো এটা কি দুর্নীতি কি একটা বড় কারণ এটার, নাকি নারীরাও দুর্নীতি নাকি করে? সাহস করে আসতে পারছে? হ্যাঁ, আপুর যে বিষয়টা সাহস করে আসতে পারে না, ফ্যামিলির একটা বিষয় থাকে, আমাদের বাংলাদেশের অনেক ইচ্ছা parent- আছে, ইচ্ছা থাকে। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আছে, বাট আমাদের প্যারেন্টসরা অ্যালাউ করে না, যে দরকার নেই, যেহেতু এটা নোংরা রাজনীতি হয়ে গেছে বাংলাদেশে। কিন্তু নারীদের অনেক ইচ্ছা আছে যে আমি চাই আমি নির্বাচনে যুক্ত হয়ে মানুষের সেবা করি, মানে প্রতিনিধিত্বই করতে চায় একদম। হ্যাঁ প্রতিনিধিত্ব করতে চাই। খুব ভালো লাগলো আপনাদের সাথে অনেক আড্ডা ভালো দিয়ে, লাগলো, অনেক 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 ভালো কিছু জানতে পারলাম। এই পর্যায়ে বিরতি নিয়ে নিচ্ছি প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল নিবেদিত নির্বাচনী চা থেকে। ফিরছি একটু পরে অন্য আরেকটি স্থানে, অন্য কারোর সাথে আড্ডা হবে। সাথে থাকুন। আবারও ফিরে এলাম প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল নিবেদিত নির্বাচনী চাতে। আমরা এখন আছি মুন্সিগঞ্জে, কথা হচ্ছে এখানকার মানুষের সাথে। আচ্ছা, ক্ষমতায় গেলে সব নীতি কথা, সব নীতি দুর্নীতি হয়ে যায় কেন, কি বলে মনে হয়? আসলে দুর্নীতিটা আমাদের রাষ্ট্রে একটি বড় সমস্যা। এই দুর্নীতি নিয়ে প্রত্যেকটি দলই নির্বাচনের পূর্বে অনেক সময় বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে বা এই সময় কথা বলে, কিন্তু এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকেরই চরিত্র আসলে রূপ একই রকম দাঁড়ায়। এর সবচেয়ে বড় একটি কারণ আমি মনে করি যে আসলে দুর্নীতিটা রাষ্ট্রীয়ভাবে যতটা যদি আপনি নির্মূল করতে চান, তাহলে প্রত্যেকটা মানুষকে নিজ থেকে নিজের মধ্যে যেই চিন্তা ভাবনা বা নিজের মধ্যে যে দুর্নীতির বসবাস, সেই জায়গাটির পরিবর্তন করা দরকার। যদি মানুষ তার নিজের পরিবর্তন করে, তাহলে রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আর কেউ কি বলতে চান এই বিষয়ে? যদি বলতে চান এই প্রশ্নে বলতে পারেন। বলতে চাইলে বলুন। আমরা নির্বাচনের আগে অনেকেই অনেক কমিটমেন্ট দিই, কিন্তু নির্বাচনের পরে যখন আমরা নির্বাচন হয়ে যায়, তারপরে আমরা কিন্তু ওই দিকে আর তাকাই না। ওই দিকে না তাকায় আমরা যার যার ইচ্ছা মতো আমরা চলি। যদি ভালো কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের দিকে মানুষ তাকাবে যে না, এরা রাজনীতি করে, এরা বড় বড় নেতা, এরা যেই সুন্দরভাবে কাজ টাজ করে, আমরাও চেষ্টা করি এবার সুন্দর করে, তাইলে তো আর দুর্নীতিটা থাকবে না। দুর্নীতির বিষয় তো আসলে ব্যক্তি পর্যায় থেকে শুরু হয়, আসলে পুরো দেশের প্রত্যেকটা স্তরেই আসলে দুর্নীতি রয়েছে। শুধু যে রাজনীতিবিদ বা যারা নেতৃত্বে যাচ্ছে বা যারা চেয়ারে যাচ্ছে তারাই যে শুধু দুর্নীতি করছে বিষয়টা এমন কিন্তু না। যে দুধ বিক্রি করে সেও কিন্তু দুধে পানি মিশায়, যে মাছ বিক্রি করে সেও কিন্তু মাছে ফরমালিন মিশায়, বা একটি রিকশায় যদি আমরা ভাড়া নির্ধারণ করে না উঠি, সেও কিন্তু একটু দূরত্বে যে 20 টাকার ভাড়া 40 টাকা যাচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে জাতিগতভাবে প্রত্যেকটি মানুষই আমরা আসলে দুর্নীতিগ্রস্ত। তো সেই জায়গা থেকে যদি ব্যক্তি পর্যায় থেকে আমরা সংশোধন না হই, কোনো নেতাকে বা কোনো চেয়ারের ব্যক্তিকে আসলে দোষ দিয়ে লাভ নেই। আসলে সামগ্রিকভাবেই আসলে দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। দুর্নীতি করে আপনারা বিগত দিন ইতিহাস কি বলে যে দুর্নীতি করলে তার পতন হবেই, কিছুদিন বেশি পতন মাস, আজ অথবা ন্যায় হয় আজ অথবা কাল, ন্যায় নীতির মাধ্যমেই আপনার ক্ষমতা প্রতিষ্ঠিত, এর বাইরে কোনো উপায় নেই। যে আপনি বলছেন, আমার কথা হইলে যে দুর্নীতি করে কোনো দিন মানুষের হৃদয়ে ঢোকা যায় না। দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল গড়তে, হ্যাঁ, নেতা বা দলনেতা যাকে আমরা বলি, তার দায়িত্ব কি হতে পারে? আপনার প্রশ্নের উত্তর আমার এইটাই আসা দরকার যে সবচেয়ে আগে নিজের সংশোধন হইতে হবে, জনগণের চিন্তা করতে হবে এবং দেশের জন্য চিন্তা করতে হবে। কোনো ব্যাপারে যদি জবাবদিহিতা না থাকে, তাহলে দুর্নীতির পরিধি অনেক বড় হইয়া যায়। সুন্দর, আপনি চেয়েছিলেন। প্রথমে দলের নেতা তিনি তার আচরণ দিয়ে তখন মানুষের মন জয় করতে পারেন। তিনি তার চরিত্র দিয়ে, তার কর্ম দিয়ে উনি মানুষের হৃদয় কাটতে পারেন। তিনি যদি চরিত্রবান থাকেন, তিনি যদি দুর্নীতিমুক্ত থাকেন, তিনি যদি কঠোরভাবে সেটা নির্দেশনা করেন যে কেউ দুর্নীতি করতে পারবে না, দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না,
দলের সদস্যের দুর্নীতি দলের দুর্নীতি না কেন? আমরা কি দল কেন অস্বীকার করে দলের সদস্য দুর্নীতি করলে? বিষয়টা হচ্ছে একজন কর্মী যেই দলের সাথে সম্পৃক্ত, সেটা যে দলই হোক, সে তো দলেরই অংশ আসলে, এবং দলের ছত্রছায়া থেকে আসলে সে সাহসটি সঞ্চয় করে দুর্নীতি করার জন্য। কেন্দ্রীয়ভাবে যারা নেতৃত্ব দেয় পুরো দলকে, পুরো দেশকে, সেই জায়গাটি থেকে কঠোর হওয়া উচিত, যাতে তৃণমূলে যারা আছে তারা দুর্নীতি করতে না পারে। মূল বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় দল এই ক্ষেত্রে বহিষ্কারও করে, আবার তার দায়িত্ব থেকে সরিয়েও দেয়। যখনই অভিযোগ করা হয় তখন দেখা যায় দল এই বিষয়ে মানুষের যেহেতু অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে দল তাকে তার পদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে দল আবার একটি তদন্ত কমিটি দেয়, যাতে এটা তদন্তের মাধ্যমে এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য। কাছের মানুষের দুর্নীতি দুর্নীতি না, কিন্তু দূরের মানুষের দুর্নীতি বা অপছন্দের মানুষের দুর্নীতি। আরেকজনের দুর্নীতি দেখলে আমরা খুব রেগে যাই, কিন্তু আমার নিজের মানুষ যখন দুর্নীতি, আর নিজের পছন্দের দল, নেতা, মার্কা যাই থাকুক, ওই সময় আমরা চুপ। এখানে দুর্নীতি যারা করে তারা কাউকে আমি আপন ভেবে নেওয়ার উচিত না। এটা কে আপন কে পর এটা যদি দেখি তাহলে তো আমার মধ্যে দুর্নীতি ঢুকে গেল। সুতরাং আমার যে দুর্নীতি করে তাকেও যেই চোখে দেখতে হবে, আর আমাকেও যাতে আমি দুর্নীতি সম্পৃক্ত না হয়। তাহলে যে আপনকে, যে আমার গ্রুপের আছে তাকে আমি ভালো বলবো, আরেকজনে অন্য গ্রুপের আছে তাকে আমি দোষারোপ করবো, সেটা না। সবার জন্য আইনের চোখে এবং যে নেতৃত্ব দিবে তার চোখে সবাই সমান হতে হবে, যে দুর্নীতির কোনো প্রশ্রয় নাই। দুর্নীতি মুক্ত করতে হলে আগে আমাকে পরিবর্তন করতে হবে। নিজেকে যদি দুর্নীতি মুক্ত করেন তাহলে সকলকে বাংলাদেশে দুর্নীতি মুক্ত করা সম্ভব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। ওকে, নির্বাচনে চা নিয়ে আজ সারাদিন আমরা ছিলাম মুন্সিগঞ্জে। কথা হয়েছে এখানকার মানুষের সাথে দুর্নীতি নিয়ে, এবং আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা এই যে দুর্নীতি, এটা নির্মূল করা ছাড়া আমাদের ভালো থাকার কোনো উপায় নেই। আজকের মতো প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চা থেকে নিয়ে নিচ্ছি বিদায়, এবং দেখা হবে আগামী পর্বে। চ্যানেল 24-এর সাথেই থাকুন।